তামিলনাড়ু ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি রাজ্য, যা তার প্রাচীন দ্রাবিড় সংস্কৃতি, বিশাল মন্দির এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরও একটা ট্রাভেল সিরিজে সবাইকে স্বাগত জানাই। হায়দ্রাবাদ থেকে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তামিলনাড়ুর উদ্দেশ্যে। ঘুরে দেখলাম তামিলনাড়ুর মহাবালিপুরম, তাঞ্জাভুর, মাদুরাই, রামেশ্বরম, তিরুচিরাপল্লির মতো বেশ কিছু অপূর্ব সুন্দর শহর। আমাদের এই 8 দিনের রোড ট্রিপে আমরা কি কি দেখলাম আর কেমন ছিল সেই অভিজ্ঞতা, সেই গল্পই শেয়ার করে নেব আপনাদের সাথে। যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আমাদের তামিলনাড়ু রোড ট্রিপের প্রথম পর্ব। আমাদের প্রথম গন্তব্য ছিল মহাবালিপুরম। হায়দ্রাবাদ থেকে মহাবালিপুরমের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। সময় লাগে 12.5 ঘন্টার মতো। বেশ অনেকটা পথ, তাই ঠিক করি প্রথম দিন আমরা অন্ধ্রপ্রদেশের নেল্লোরে থেকে যাব। হায়দ্রাবাদ থেকে নেল্লোরের দূরত্ব প্রায় 470 কিলোমিটার। সময় দেখাচ্ছিল প্রায় 8 ঘন্টার মতো। সকালে কিছু দরকারি কাজ ছিল, সেগুলো সেরে আমরা দুপুর 12টা নাগাদ রওনা দিয়েছিলাম। দুপুর বাজে প্রায় 3টের মতো। আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। हम खाबे को हम खाबे মোটামুটি 10 মিনিটের মধ্যেই খাবার সার্ভ করে দিয়েছিল। আমরা নিয়েছিলাম চিকেন বাটার মশালা আর নান। আমরা না ঘুরতে গেলে পরে এই কম্বিনেশনটা খুব বেশি প্রেফার করি। চটপট খাওয়া হয়ে যায় আর অনেকক্ষণ পেট ভরা থাকে। 3:40 মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে গাড়িতে উঠলে বাচ্চারা অনেকক্ষণের জন্যই ঘুমিয়ে পড়ে, আর এই সময় টানা অনেকটা পথ চলে যাওয়া যায়। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে হয়ে এসেছিল। সন্ধে বাজে প্রায় 7টা। আমরা একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। পাশেই হনুমানজির একটা মন্দির ছিল। হনুমানজিকে প্রণাম জানিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। ঘড়িতে বাজে প্রায় রাত 10টা আর আমরা পৌঁছে গেলাম অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরে। রুমে ঢুকে ডিনার সেরে চটপট শুয়ে পড়েছিলাম। কালকে আবার অনেক ভোরে বেরিয়ে পড়তে হবে। সকাল বাজে প্রায় 7টা আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা যাব মহাবালিপুরম। নেল্লোর থেকে মহাবালিপুরমের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। সময় দেখাচ্ছিল 3 ঘন্টার মতো। টানা প্রায় 2 ঘন্টা যাওয়ার পরে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। গেট দিয়ে ভেতরে ঢুকেই বুদ্ধদেবের খুব সুন্দর একটা মূর্তি ছিল। দারুণ একটা ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা না ব্রেকফাস্ট করার সময় চা কফি খাইনি, তখন খেতে ইচ্ছা করছিল না। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম মনটা বেশ চা চা করছে, তো একটা জায়গায় দাঁড়ালাম। দীপ খেলো কফি আর আমি খেলাম চা। আমরা চেন্নাই পেরিয়ে মহাবালিপুরমের দিকে এগোচ্ছিলাম। হঠাৎই ম্যাপে দেখলাম পাশে একটা সি বিচ রয়েছে। কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটিয়েছিলাম। একদম নিরিবিলি ছিল জায়গাটা। আমরা ছাড়া হাতে গুনে বড় জোর 4 থেকে 5 জন লোক ছিল সি বিচে।
বিখ্যাত ইস্ট কোস্ট রোড ধরে আমরা এগিয়ে চললাম মহাবালিপুরমের দিকে। দুপুর বাজে প্রায় 1টা আর আমরা পৌঁছে গেছিলাম মহাবালিপুরমে। এখানে রয়েছে 7ম থেকে 8ম শতাব্দীতে পল্লব রাজাদের দ্বারা নির্মিত নানান স্থাপত্য, যেগুলি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজেদের জায়গা করে নিয়েছে। সমস্ত স্থাপত্যগুলোকে একসাথে গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবালিপুরম বলা হয়। তাদের মধ্যে একটি হলো টাইগার কেভ। আমরা প্রথমে সেখানেই গেছিলাম। এটি একটি গুহা মন্দির, যা 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল। টাইগার কেভের প্রধান আকর্ষণ হলো গুহার প্রবেশদ্বারের চারপাশে 11টি বাঘের মাথা খোদাই করা রয়েছে, আর এই জন্যই এই কেভটিকে টাইগার কেভ বলা হয়। গুহার ভেতরে রাজার বসার জন্য একটি আসন করা রয়েছে। রাজা সেখানে বসে প্রজাদের সাথে কথা বলতেন। টাইগার কেভ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে কৃষ্ণাস ওয়াটারফল। মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। একটি 250 টনের গ্রানাইট পাথর পাহাড়ের ঢালে এইভাবে ঝুলে রয়েছে। পাথরটি 1000 বছরের বেশি সময় ধরে এইভাবে রয়েছে। অনেক চেষ্টা করেও পাথরটিকে সরানো যায়নি। পৌরাণিক কাহিনী অনুযায়ী এটি শ্রীকৃষ্ণদেবের চুরি করা মাখনের একটি টুকরো, তাই এটিকে কৃষ্ণাস বাটারবল বলা হয়। এখানে আরও অনেক স্থাপত্য রয়েছে। আমরা এগিয়ে চললাম গণেশ রথের দিকে। প্রায় 7ম শতাব্দীতে গ্রানাইটের একটি বড় ব্লকের খোদাই করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটি শিব ঠাকুরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, তবে পরে এটি গণেশ মন্দিরে রূপান্তরিত হয়েছে। রথের মতো দেখতে বলে এটিকে গণেশ রথ বলা হয়। গণেশ রথ থেকে কিছুটা উপরে উঠে গেলে রয়েছে বরাহ কেভ বা বরাহ গুহা মন্দির। গুহার ভেতরে পাথরকে খোদাই করে মন্দির তৈরি করা রয়েছে, যেখানে ভগবান বিষ্ণুর 3য় অবতার বরাহদেবের বেশ কিছু মূর্তি খোদাই করা আছে। কমপ্লেক্সের ভেতরে আরও কিছু স্থাপত্য রয়েছে, যেগুলো দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। কৃষ্ণাস ওয়াটারফল যে কমপ্লেক্সে রয়েছে তার ঠিক বাইরে মহাবালিপুরমের অন্যতম বিখ্যাত একটি স্থাপত্য রয়েছে। প্রায় 29 মিটার লম্বা এবং 13 মিটার উঁচু খোলা আকাশের নিচে পাথরের ওপর খোদাই করা এই স্থাপত্যটি দেখার মতো। ভাস্কর্যটির মূলত 2টি ব্যাখ্যা রয়েছে। অর্জুনের তপস্যা, এতে ভগবান শিবের কাছ থেকে শক্তিশালী অস্ত্র গ্রহণের জন্য অর্জুনকে তপস্যা করতে দেখানো হয়েছে। আর রয়েছে গঙ্গার অবতরণ। রাজা ভাগীরথের তপস্যা করার গল্প খোদাই করা রয়েছে, যিনি তার পূর্বপুরুষদের আত্মাকে পবিত্র করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন। পাশেই বড় একটা মণ্ডপম রয়েছে, যেখানে বসে সবাই সময় কাটাচ্ছিল। এর পাশেই রয়েছে
কৃষ্ণ মণ্ডপম, যা কৃষ্ণ গুহা নামেও পরিচিত। মহাবালিপুরমের সবচেয়ে সূক্ষ্ম পাথর খোদাই করা স্থাপত্যগুলির মধ্যে একটি। শ্রীকৃষ্ণদেবের নানান কাহিনী পাথরের ওপরে সূক্ষ্মভাবে খোদাই করা রয়েছে। এখান থেকে মাত্র 600 মিটার দূরত্বে রয়েছে শোর টেম্পল, মহাবালিপুরমের আরও একটি বিখ্যাত দর্শনীয় স্থান। গেট থেকে প্রায় অনেকটা পথ হেঁটে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য। ছোট গাড়ি করে বাচ্চাদের আর বয়স্কদের বিনামূল্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে সেখানে লাইন ছিল, তাই আমরা আর ওয়েট করিনি, আমরা হেঁটেই মন্দিরে পৌঁছে গেছিলাম। সমুদ্রের ধারে জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। বঙ্গোপসাগরের তীরে প্রায় 8ম শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের একটি দারুণ নিদর্শন। রাজা রাজ সিংহের অধীনে মন্দিরটি তৈরি করা হয়েছিল। স্থানীয় লোককাহিনী অনুসারে এখানে 7টি মন্দির ছিল, বাকি মন্দিরগুলি সমুদ্রে ডুবে গেছে। মন্দিরটি শিব ঠাকুর আর বিষ্ণু ঠাকুর উভয়কে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। গর্ভগৃহে দেবতা বিরাজ করছেন। গর্ভগৃহে ছবি বা ভিডিও করা একেবারেই নিষেধ। মন্দির জুড়ে সূক্ষ্ম কারুকার্যগুলো দেখার মতো। শোর টেম্পল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে মহাবালিপুরমের আরও একটি বিখ্যাত স্থাপত্য পঞ্চরথ। 5টি একশিলা পাথরকে খোদাই করে রথের মতো দেখতে 5টি মন্দির রয়েছে। এই জন্য জায়গাটিকে পঞ্চরথ বলা হয়। মন্দিরগুলির নামকরণ মহাকাব্য মহাভারতের পাণ্ডব এবং দ্রৌপদীর নামে নামকরণ করা হয়েছে। প্রথমেই রয়েছে দ্রৌপদী রথ, সবচেয়ে ছোট, খড়ের ছাদযুক্ত একটি ছোট কুঁড়ে ঘরের মতো। এর পাশেই রয়েছে অর্জুন রথ। অর্জুন রথের পাশেই রয়েছে ভীমের রথ। 5টি রথের মধ্যে এটি সবথেকে বড়। ভীম রথের পাশে রয়েছে ধর্মরাজ রথ। 5টি রথের মধ্যে এটি সবথেকে লম্বা রথ। নকুল সহদেব রথ। এর আগে যে 4টি রথের নাম বললাম প্রত্যেকটি পরপর রয়েছে। একমাত্র এই নকুল সহদেব রথই অন্যদের সাথে সরল রেখায় নেই। কমপ্লেক্সের ভেতরে 5টি মন্দির ছাড়াও পাথর কেটে খোদাই করা হাতি আর সিংহের মূর্তি রয়েছে। এই মন্দিরগুলি 630 থেকে 668 খ্রিস্টাব্দের মধ্যে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে একটি বৃহৎ পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। মহাবালিপুরম ঘোরা আমাদের শেষ, তবে এই কয়েক ঘন্টার মধ্যে যা যা দেখলাম তা মনে থাকবে আজীবন। এরকম অপূর্ব সুন্দর স্থাপত্য যারা বানিয়েছিলেন সেই পল্লব রাজাদের শ্রদ্ধা জানাই। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এত ভালোভাবে দেশের সম্পদগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য। মোটামুটি 3 ঘন্টার মতো সময় আমাদের লেগেছিল মহাবালিপুরম ঘুরে দেখতে। ঘড়িতে বাজে তখন বিকেল 4:30, আর আমরা গেলাম লাঞ্চ করতে। রাতে আমরা মহাবালিপুরমে থাকিনি। মহাবালিপুরম থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রয়েছে পন্ডিচেরি। রাতে আমরা পন্ডিচেরিতে থেকেছিলাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পন্ডিচেরির উদ্দেশ্যে। পন্ডিচেরিতে গিয়ে কি দেখলাম আর সেখান থেকে কোথায় গেলাম সেই গল্প থাকবে পরের পর্বে। তামিলনাড়ুর রোড ট্রিপের প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।